আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে। তো আমাদের এই পেজের মূল উদ্দেশ্য থাকবে আমাদের জুনিয়রদেরকে পুরো স্ক্র্যাচ থেকে শুরু করে এইচএসসি সিলেবাসের প্রত্যেকটি সাবজেক্টের, বিশেষ করে সায়েন্স বিভাগের প্রত্যেকটি সাবজেক্টের টপিক ওয়াইজ কনসেপ্ট বিল্ড আপ করানো এবং সেই সাথে তোমাদের মধ্যে প্রবলেম সলভিং স্কিলটাকে বাড়ানো। তো তাই ধারাবাহিকতায় আমি শুরু করতে যাচ্ছি আমাদের এইচএসসি হায়ার ম্যাথ ফার্স্ট পার্টের প্রথম চ্যাপ্টার, যার নাম ম্যাট্রিক্স ও নির্ণায়ক। তো ম্যাট্রিক্স ও নির্ণায়ক শুরু করার আগে শুরুতেই আমরা যে অংশটুকু করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্স কি এটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে দেখো, বলা আছে যে কতগুলি সংখ্যা বা চলক বা রাশিকে আয়তাকারে বা বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজিয়ে যে যে গাণিতিক কাঠামো পাওয়া যায় তাকে ম্যাট্রিক্স বলে। তো ডেফিনেশন থেকে আমরা একটু আন্দাজ করতে পারতেছি যে ম্যাট্রিক্স বিষয়টা আসলে কি। তো প্রথমতই যদি একটু এটাকে বর্ণনা, তো দেখো এখানে কি বলছে যে ম্যাট্রিক্স হচ্ছে আমাদের একটি গাণিতিক কাঠামো। ওকে, গাণিতিক কাঠামো যেখানে কি থাকবে, যেখানে থাকবে পূর্ণ সংখ্যক কতগুলো সারি অথবা কলাম, এবং সেই সারি বা কলামগুলো তৈরি হবে কি নিয়ে, সেই সারি এবং কলামগুলো তৈরি হবে আমাদের কতগুলি সংখ্যা, চলক অথবা রাশি নিয়ে। এবং সেই সংখ্যা, চলক এবং রাশিগুলোকে আমরা সারি অথবা কলামে সাজাবো কিভাবে, আয়তাকার শেপ অথবা বর্গাকার শেপে। ওকে, তো সংখ্যা থেকে আমরা এখানে যে কথাগুলো এক্সট্রাক্ট করতে পারতেছি বা বের করতে পারতেছি সেগুলো হচ্ছে, প্রথমত ম্যাট্রিক্স হচ্ছে একটি গাণিতিক কাঠামো। তো আমি যদি এখানে একটু লিখি, তো ম্যাট্রিক্স হচ্ছে একটি কি গাণিতিক কাঠামো, যাতে কি থাকবে, যাতে অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যক কতগুলো সারি ও কলাম থাকবে, কতগুলো সারি ও কলাম থাকবে। এবং সেই সারি এবং কলামগুলো গঠিত হবে কি নিয়ে, সেই সারি এবং কলামগুলো গঠিত হবে কতগুলি সংখ্যা অথবা চলক হইতে পারে, অথবা কতগুলি রাশিও হইতে পারে। এবং এই যে বিষয়গুলো আমরা এখানে সাজাবো, এই পুরো বিষয়গুলোকে আমরা সাজাবো হচ্ছে আয়তাকার ফরম্যাটে অথবা আয়তাকারে অথবা বর্গাকারে, আয়তাকারে অথবা বর্গাকারে। ওকে, তো যদি এই হয় বিষয়, তো চলো আমরা হচ্ছে শুরুতেই একটি ম্যাট্রিক্সের এক্সাম্পল দেখে নিই। মনে করো যে আমাদের কাছে 1 থেকে 9 পর্যন্ত কয়টি নাম্বার, 9টি নাম্বার আছে। তো এই নাম্বারগুলোকে যদি আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে সাজাইতে চাই তাহলে আমরা কিভাবে সাজাবো। তো প্রথমত বলছে কি, ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানোর জন্য কি থাকতে হবে, পূর্ণ সংখ্যক সারি ও কলাম থাকতে হবে। তো আমরা শুরুতেই 1 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোকে যদি পূর্ণ সংখ্যক সারি ও কলামে সাজাতে চাই তাহলে দেখো আমরা এভাবে সাজাতে পারি, যেখানে আমরা 1 থেকে 3 পর্যন্ত, দেন 4 থেকে 6 পর্যন্ত, 7 থেকে 9 পর্যন্ত এগুলোকে একটি সারিতে বসিয়েছি। দেন 1 থেকে 7 মিনস 1 4 7 2 5 8, দেন 3 6 9 এগুলোকে একটি কলামে বসিয়েছি। ওকে, বসানোর পর আমাদের ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে আমরা আরেকটা বিষয় দেখছিলাম যে এইখানে যে শেপটা তৈরি হবে সেটা হতে হবে কোন শেপ, বা কোন আকারের, আয়তাকার অথবা বর্গাকারের। তো তুমি যদি এখানে একটু তাকাও তাহলে দেখতে পারবে যে এখানে আমাদের 3টি সারি এবং 3টি কলাম মিলে একটি বর্গাকার বা বর্গক্ষেত্র তৈরি করেছে। ওকে, তার মানে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের যে ডেফিনেশন আছে সেই কন্ডিশনকে ফলো করে বা সেই ডেফিনেশনকে মেনে আমরা এখানে একটি ম্যাট্রিক্স তৈরি করেছি। ওকে, দেন আমাদের এখন কি করতে হবে ভাই, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এটাকে পুরো ম্যাট্রিক্স ফরম্যাটে সাজানোর জন্য আমাদের ডেফিনেশনে দেয়া নেই, তবুও আমাদের কি করতে হবে, পুরো একটি ম্যাট্রিক্স আকার দেওয়ার জন্য, একটি গাণিতিক কাঠামো তৈরি করার জন্য আমরা হচ্ছে এই যে শেপটা এখানে আমরা তৈরি করছি এটাকে এইভাবে প্রথম ব্র্যাকেটের মাঝে দিয়ে দিব, অথবা আমরা চাইলে এটাকে হচ্ছে এইভাবে স্কোয়ার ব্র্যাকেট বা বাংলায় বলে কি তৃতীয় বন্ধনীর মাঝে দিব। তো এখানে যদি আমরা এইভাবে লিখি যে 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটিও আমাদের একটি ম্যাট্রিক্সের প্রকাশ ঘটাবে। ওকে, অথবা আমরা আরো একভাবে ম্যাট্রিক্সের প্রকাশ ঘটাইতে পারি, সেটা হচ্ছে আমরা ম্যাট্রিক্সের উপাদানগুলোকে মাঝখানে রেখে তার দুই পাশে
আচ্ছা আমি একটু দেখাই। সে আমাদের ম্যাট্রিক্সের উপাদানগুলো হচ্ছে এরকম 1 2 3 4 5 6 7 8 9। তারপর আমরা কি করব, ম্যাট্রিক্সের উপাদানগুলোকে মাঝখানে রেখে দুই পাশে এভাবে দুইটি ভার্টিক্যাল লাইন দিব। মিন্স দুই জোড়া ভার্টিক্যাল লাইনের মাধ্যমে আমরা হচ্ছে ম্যাট্রিক্সের প্রকাশ ঘটাইতে পারি। এখানে এক জোড়া ভার্টিক্যাল লাইন এবং এখানে আরেক জোড়া ভার্টিক্যাল লাইন আছে। ওকে, তাহলে এই তিনটি প্রকাশ যেখানে আমরা ঘটিয়েছি, এই তিনটি প্রকাশের মাধ্যমে আমরা হচ্ছে একটি গাণিতিক কাঠামো তৈরি করে ফেলছি, যেটাকে আমরা নাম কি দিয়েছি ভাই, যেটার নাম আমরা দিয়েছি হচ্ছে ম্যাট্রিক্স। ওকে, ম্যাট্রিক্স। ওকে, তো ম্যাট্রিক্সের ডেফিনেশন থেকে আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। দেন এখন যদি আমরা ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য দেখতে চাই, তাহলে দেখো এখানে কি কি আছে। শুরুতে বলা আছে যে ম্যাট্রিক্সকে অবশ্যই আয়তাকার বা বর্গাকার কাঠামো হতে হবে, যেটা একটু আগে আমরা দেখলাম যখন আমরা এইভাবে একটি ম্যাট্রিক্স সাজিয়েছিলাম। 1 2 3 4 5 6 7 8 9 এবং এটাকে যদি আমরা হচ্ছে থার্ড ব্র্যাকেটের মাঝে দিই, তাহলে এইটি হবে আমাদের একটি ম্যাট্রিক্স। এবং আমরা বলতেছিলাম যে এইখানে হচ্ছে আমাদের একটি কি বর্গাকার শেপ তৈরি হয়েছে। ওকে, এছাড়াও আমরা হচ্ছে আরো একভাবে ম্যাট্রিক্সের প্রকাশ ঘটাইতে পারি, যেটা হচ্ছে আমাদের আয়তাকার। তো আয়তাকারে যদি ম্যাট্রিক্সের প্রকাশ ঘটাইতে চাই, তাহলে তার যদি আমরা একটা এক্সাম্পল দেখি, সে 1 2 3 4 5 6। তো এটাকেও যদি আমরা থার্ড ব্র্যাকেটের মাঝে আবদ্ধ করে দিই, তাহলে এইখানেও আমরা একটি ম্যাট্রিক্স পেয়ে যাব। এবং এই ম্যাট্রিক্সের শেপ হবে কিরকম, এই ম্যাট্রিক্সের শেপ হবে আয়তাকার শেপ। এই ম্যাট্রিক্সের শেপ হবে কিরকম ভাই, আয়তাকার শেপ। কিভাবে বুঝলাম এখানে আয়তাকার শেপ তৈরি হয়েছে? কারণ দেখো এইখানে আমাদের তিনটি কলাম আছে, বাট রো আছে হচ্ছে দুইটা। ওকে, তো ইটস লাইক আচ্ছা, এটা নিয়ে আমরা পরে বিস্তারিত কথা বলতেছি। তো জাস্ট এতটুকু মনে রাখো যে হচ্ছে যদি কোথাও কলাম সংখ্যা এবং রো সংখ্যা সমান হয়, তখন সেটাকে বা সেই ফরম্যাটটাকে আমরা বলবো হচ্ছে বর্গাকার ফরম্যাট। এটা নিয়ে পরে আমরা আরো কথা বলবো। তো এরপর যদি আমরা ম্যাট্রিক্সের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা দেখি, তো এটা আমরা অলরেডি বর্ণনা করে আসলাম যে ম্যাট্রিক্সকে অবশ্যই তার ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল পেয়ার ভার্টিক্যাল লাইন দ্বারা প্রকাশ করতে হবে। ওকে, দেন এর পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ম্যাট্রিক্সের আমরা কখনো মান বের করতে পারবো না। এটা কিরকম কথা? তো সে তোমার কাছে আমাদের পূর্বে সেই ম্যাট্রিক্সটাই আছে 1 থেকে 9 পর্যন্ত। তো তোমাকে যদি কেউ বলে তুমি হচ্ছে এই ম্যাট্রিক্সটার আমাকে মান বের করে দেখাও, তাহলে এইটা কখনো পসিবল না। ওকে, ম্যাট্রিক্সের মান বের করার জন্য আমাদের আলাদা নিয়ম আছে, আলাদা ফরম্যাট আছে, সেটা আমরা সামনে দেখব। কিন্তু তুমি জাস্ট এখন এতটুকু মাথায় রাখো যে ম্যাট্রিক্সের কখনো মান নির্ণয় করা যায় না। ওকে, দেন কি বলছে এখানে, যে ইংলিশ ক্যাপিটাল লেটার এ বি সি দ্বারা ম্যাট্রিক্সের নাম এবং স্মল লেটার, ওকে এটা হবে স্মল লেটার এ বি সি দ্বারা ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে প্রকাশ করা হয়। ওকে, তো এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে? তো এখানে তুমি যদি এই এক্সাম্পলটাকে নাও, তো এখানে দেখো আমাদের ম্যাট্রিক্সের যে আমরা শেপটা তৈরি করছি, মিন্স থার্ড ব্র্যাকেটের মাঝে একটা আমরা শেপ তৈরি করছি, বর্গাকার শেপ। এবং সেই বর্গাকার শেপে কতগুলো সংখ্যা আছে আমাদের কাছে, সে এটার জন্য আমাদের কাছে সংখ্যা আছে হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত, এক্স্যাক্টলি 9টা। কিন্তু যখন আমরা এটাকে নাম দিয়ে ফেললাম যে এটা হচ্ছে একটা আমাদের ম্যাট্রিক্স, তখন এগুলোকে আমরা সংখ্যা বা চলক বা রাশি বলবো না, তখন এটার একটা নাম আছে। কি নাম সেটা ভাই? তখন এই যে ম্যাট্রিক্সের থার্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল পেয়ার ভার্টিক্যাল লাইনের মাঝে যেগুলো থাকবে, সেগুলোকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। কি বলবো? ম্যাট্রিক্সের ভুক্তি। ওকে, তো এখানে আমাদের 1 2 3 4 5 6 7 8 9 এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের একটি করে ভুক্তি। তো এটার উপর ভিত্তি করে আমাদের এই যে বৈশিষ্ট্য, এটা আমরা বর্ণনা করতে পারি যে যখন আমরা কোনো একটা ম্যাট্রিক্সকে বানাবো, তো সামনে গিয়ে আমাদের দরকার পড়বে যে আমরা একাধিক আননোন ম্যাট্রিক্স নিয়ে কাজ করব, তখন আমরা চাইলেই ম্যাট্রিক্সের যে ভুক্তিগুলো সেগুলোকে ক্যাপিটাল এ বি সি ডি ই এফ এভাবে প্রকাশ করতে পারবো না। কেন পারবো না? কারণ এটা আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের এক ধরনের বৈশিষ্ট্য। ওকে, যে ম্যাট্রিক্সের ভুক্তিগুলোকে আমরা হচ্ছে কখনো ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করতে পারবো না। তবে আমরা চাইলে ম্যাট্রিক্সের এই ভুক্তিগুলোকে স্মল লেটার যেগুলো আছে আমাদের আলফাবেট, সেগুলো দ্বারা প্রকাশ করতে পারি এইভাবে।
এবং যখন আমরা ম্যাট্রিক্সের নাম প্রকাশ করব তখন আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করব, ক্যাপিটাল লেটার ব্যবহার করব। সে এ ইকুয়ালস টু আমাদের হচ্ছে এইটা ম্যাট্রিক্স। অথবা তুমি বললা যে এম হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স দেয়া আছে যার মাঝের ভ্যালুগুলো হচ্ছে এরকম যে 1 2 3 5, এটা ভ্যালিড, এটা ভ্যালিড, বাট এটা ভ্যালিড না যে আমার স্মল এ ইকুয়ালস টু এখানে তোমার সেট আছে, সেট বলতেছে ম্যাট্রিক্স আছে যার মাঝের ভুক্তিগুলো হচ্ছে ক্যাপিটাল এম, ক্যাপিটাল এন, ও পি। এই ম্যাট্রিক্সের শেপটা বা এটাকে আমরা ম্যাট্রিক্স বলবো না, এটা হচ্ছে আমাদের রং। ওকে, তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য। এরপর যদি আমরা ম্যাট্রিক্স নিয়ে আরো ডিটেইলসে কথাবার্তা বলতে চাই তাহলে দেখো প্রথমে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম। তো ম্যাট্রিক্সের ক্রম বলতে আসলে কি বোঝায়, তো তোমাকে ম্যাট্রিক্সের ক্রমটাকে একটু বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিই। সে আমাদের কাছে একটি ম্যাট্রিক্স আছে এ বি সি ডি ই এফ, দেন আচ্ছা তো এতটুকুই দিলাম এ থেকে এ পর্যন্ত। এখানে দেখো আমাদের কি আছে ভাই, এখানে ম্যাট্রিক্সের কয়টি সারি আছে। যদি আমি তোমাকে বলি যে এই ম্যাট্রিক্সের সারি কয়টি, তুমি কি বলবা যে ভাই এই ম্যাট্রিক্সের সারি হচ্ছে 2টি, তাই না? ওকে, দেন যদি আমি তোমাকে কোশ্চেন করি যে এই ম্যাট্রিক্সের কলাম তাহলে কয়টি, তুমি দেখে বলতে পারবে যে এই ম্যাট্রিক্সের কলাম হবে 3টি। এই যে সারি এবং কলাম আমরা বের করলাম, এই সারি এবং কলাম সংখ্যাকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের কি ক্রম। তাহলে আমরা বলতে পারি যে ম্যাট্রিক্সের ক্রম ইকুয়াল টু হচ্ছে সারি সংখ্যা সাথে কি সারি সংখ্যা সাথে হচ্ছে আমাদের কি কলাম সংখ্যা, সারি সংখ্যা কলাম সংখ্যা, তাই না? এই যে দুইটাকে আমরা একত্রে লিখছি এই কারণে মাঝে আমরা একটা এরকম চিহ্ন ব্যবহার করবো, এটাকে আমরা গুণ বলবো না কখনো, এটা আমাদের হচ্ছে বাই চিহ্ন আকারে ইউজ করবো। ওকে, এম বাই এন। যেমন সে এইটার জন্য আমি যদি বলি, তো এই যে ম্যাট্রিক্সটা আমি তোমাকে উপরে দিয়েছি, তো এই ম্যাট্রিক্সের যদি আমি তোমাকে বলি ভাই এই ম্যাট্রিক্সের তুমি ক্রম বলো, তাহলে তুমি আগে প্রথমত কাউন্ট করবে। আচ্ছা, এই ম্যাট্রিক্সের সারি কয়টি আছে, 2টি, তার মানে আমরা এখানে 2 বসাবো। দেন কলাম কয়টি আছে, 3টি। তাহলে তুমি আমাকে উত্তর দিবে এইভাবে যে ভাই এই ম্যাট্রিক্সের ক্রম হচ্ছে 2/3। ওকে, আচ্ছা, তো দেন মনে করো যে তোমার কাছে এরকম আরেকটা ম্যাট্রিক্স আছে যেখানে আমাদের কাছে 1 4 7 3 8 11 দেন 7 ওকে 9 12 এরকম একটি ম্যাট্রিক্স তোমার কাছে মনে করো আছে। তো অবশ্যই এই ম্যাট্রিক্সের একটা নামও থাকতে পারে, তো আমরা ধরে নিলাম যে এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে আমাদের এম। ওকে, তো এম যদি একটি ম্যাট্রিক্স হয় এবং আমি তোমাকে যদি বলি যে এই ম্যাট্রিক্সের ক্রম তুমি আমাকে বলো, তাহলে তুমি কিভাবে বলবা? আগের নিয়ম, আমি সারি সংখ্যা কাউন্ট করবো, কলাম সংখ্যা কাউন্ট করবো, এবং কাউন্ট করার পর দেখতেছি যে এটা হচ্ছে আমাদের একটি 3/3 ক্রমের ম্যাট্রিক্স। ওকে, তো এই যে 3/3 ক্রমের ম্যাট্রিক্স, এইটাকে আমরা এইভাবে না লিখে আমরা চাইলে এই যে ম্যাট্রিক্সের পাদদেশে এইভাবে লিখতে পারি যে এই যে এখানে একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। আচ্ছা, তো এখন যদি এরকম হয় যে তোমার কাছে একটি বড় সড়ো ম্যাট্রিক্স দেয়া আছে, মনে করো যে একটি ম্যাট্রিক্স হচ্ছে এ, এইটার মাঝে অ্যাসাইন করা আছে এরকম এরকম ভ্যালু দেয়া আছে যেখানে তোমার প্রথম এলিমেন্টটা হচ্ছে A11, দেন A12, A13, এইভাবে যেতে 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 A1n পর্যন্ত। সেম ভাবে এখানে তোমার কাছে আছে A21, A22, A23, সেম ভাবে লাস্ট পর্যন্ত A2n, এবং এক্স্যাক্টলি সেম ভাবে এইখানেও তোমার কাছে AN1 থেকে শুরু করে তোমার কাছে লাস্ট পর্যন্ত আছে হচ্ছে ANn। মিন্স মনে করো যে তোমার কাছে ইনফাইনাইট পরিমাণের একটা ম্যাট্রিক্স এখানে দেয়া আছে। তো আমি যদি বলি যে এইটার তুমি হচ্ছে সারি এবং কলাম বের করো, তখন তুমি তো কিভাবে বের করবে, তাই না? তো এটাকে আমরা একটা জেনারেলাইজড ফরম্যাট হিসেবে মনে রাখবো যে আমরা এভাবে মনে রাখবো কোন একটি ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা যদি সসীম হয় এবং যদি আমরা
সারি সংখ্যাকে বলি পি, সারি সংখ্যা পি ও কলাম সংখ্যা কি ভাই কিউ। সে কিউ যদি হয় তাহলে ওই ম্যাট্রিক্সের ক্রম কি হবে, ম্যাট্রিক্সের ক্রম কি হবে পি বাই কিউ, সারি সংখ্যা বাই কলাম সংখ্যা। ওকে, তো এতটুকু তো মনে হয় ক্লিয়ার। এখন আমি তোমাকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে ম্যাট্রিক্স আমি তোমাকে এখানে দিছি, তুমি কি বলতে পারবে যে এই ম্যাট্রিক্সের ক্রম কত? বলা যাবে? হ্যাঁ, বলা পসিবল। কিভাবে? সেটার জন্য আমি যদি তোমাকে একটু মানে ব্যাক থেকে বলি আর কি, আগে যেগুলো পড়াইলাম, তো সেটার জন্য আমরা একটু ফিরে যাব আমাদের একটা পরিচিত এক্সাম্পলে। সে শুরুতে এখানে যেটা আমরা করছিলাম যে আমাদের কাছে 1 থেকে 9 পর্যন্ত 9টি নাম্বারস। ওকে, 1 থেকে 9 পর্যন্ত 9টি নাম্বার আছে। তো এই ম্যাট্রিক্সটাকে মনে করো যে আমি বললাম যে এটা আমাদের একটি পি ম্যাট্রিক্স। তো তুমি এটা দেখে ডিরেক্টলি বলে দিবা যে ভাই এটার ক্রম তো অনেক ইজি, এটা হচ্ছে 3/3 ক্রমের একটা ম্যাট্রিক্স। ওকে, বাট তুমি কি এখানে একটা বিষয় লক্ষ্য করছো? তুমি আচ্ছা, তুমি আমি 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 যদি তোমাকে কোশ্চেন করি যে ভাই এই যে 1 যে ভুক্তিটা এখানে আছে এর পজিশন তুমি একটু আমাকে বলো, কিভাবে বলবে? তুমি বলবে যে ভাই এটা তো প্রথম সারির প্রথম কলামে আমি দেখতে পাচ্ছি, তার মানে এটার পজিশন যদি আমি বলি তাহলে এটা হবে 1,1। ওকে, তো আমি যদি তোমাকে বলি এই যে 5 যেটা আছে এটার পজিশন বলো, তাহলে তুমি বলবে হচ্ছে আচ্ছা এটা হচ্ছে আমার সেকেন্ড সারির সেকেন্ড কলামে আছে, মিন্স এইটার পজিশন আমার হবে 2,2। ওকে, ভালো। এখন আমি যদি তোমাকে বলি যে লাস্টের যে ভুক্তিটা আছে এইটার বলো, তাহলে কিভাবে বলবো? এটা হচ্ছে আমার 3,3, তাই না কি? কারণ এটা হচ্ছে আমাদের তৃতীয় সারির তৃতীয় কলামে আছে 3,3। এবং তুমি দেখো এই যে লাস্টের উপাদানটি যে পজিশনে আছে, বলতে যত নম্বর সারির যত নম্বর কলামে আছে এক্স্যাক্টলি ওই বিষয়টাই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ক্রম, তাই নাকি? হ্যাঁ, তো যদি ডাউট থাকে চলো আমরা আরেকটা এক্সাম্পল দিই। সে আমাদের কাছে n একটি ম্যাট্রিক্স আছে যার মাঝে উপাদান আছে 1 2 3 4 5 6। ওকে, তো আমি যদি বলি এটা তুমি ক্রম বলো, তুমি নর্মালি বলবো আচ্ছা সারি সংখ্যা কলাম সংখ্যা 2/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। ওকে, বাট আমি যদি তোমাকে এখন বলি যে হচ্ছে এটা আমি তোমার সারি সংখ্যা কলাম সংখ্যা কাউন্ট না করে বলতে পারবো, কিভাবে বলবো? যে আমি হচ্ছে লাস্ট এলিমেন্টের পজিশনটা দেখবো, তো এর পজিশন হচ্ছে 2 নম্বর সারি 3 নম্বর কলাম, তো 2,3 হবে এর পজিশন। এবং এই যে একটু আগে আমি বললাম যে এটা হচ্ছে আমাদের ক্রম সংখ্যা বা হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম, তাহলে দেখো এই যে 2/3 মিলে গেছে না? ওকে, তো অ্যাকচুয়ালি এইটাই আমরা অ্যাপ্লাই করবো উপরে যে বড় ম্যাট্রিক্সটা আমাদের দেয়া আছে ওইটাতে। ওকে, তো ওইখানে অ্যাকচুয়ালি কি হবে, তুমি হচ্ছে তাকাবা জাস্ট লাস্টের এলিমেন্টটার দিকে, ম্যাট্রিক্সের লাস্টের এলিমেন্টটা কি আছে, দেন ওইখান থেকে তুমি এটার মাত্রা বলে দিবা ইজিলি। ওকে, তো তাকাও আমাদের উপরে যে বড় ম্যাট্রিক্সটা দেওয়া আছে এটা লাস্টের এলিমেন্টের পজিশন এখানে বলে দেওয়া আছে কি এ এন এন, তার মানে এ হচ্ছে আমার এনতম সারির এনতম কলামে অবস্থিত। ওকে, তাহলে এই যে ম্যাট্রিক্সটা এর ক্রম কি হবে? এর ক্রম হবে আমার কি n/n, isn't it? ওকে, এক্স্যাক্টলি এটাই। তো এটাই ছিল আমাদের ম্যাট্রিক্সের ক্রম। তো যদি নর্মালি তোমাকে আমি বলি তাহলে ম্যাট্রিক্সের ক্রম বলতে আমরা কি বুঝাচ্ছি? ওই ম্যাট্রিক্সে যতগুলো সারি আছে এবং যতগুলো কলাম আছে ওই দুইটা মানে সারি সংখ্যা এবং কলাম সংখ্যাকে পাশাপাশি সাজাইলে আমরা যে ম্যাট্রিক্সের ক্রম পাবো। ওকে, এখন এই ম্যাট্রিক্সের ক্রম এটা আসলে একটা মানে গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট বা সেই একটা গুরুত্বপূর্ণ টপিক। আমরা সামনে যতগুলো ম্যাথ করবো বা হচ্ছে যা কিছু কভার করবো ম্যাক্সিমাম গুলোতে এই ম্যাট্রিক্সের ক্রম কনসেপ্টটাকে আমরা কাজে লাগাবো। ওকে, তো এরপর যদি আমরা যাই, তো এরপর আমাদের কাছে যেটা আসবে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রোগ্রামিং। তো ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা একটু আগে দেখলাম যে ম্যাট্রিক্স হচ্ছে আমাদের কতগুলি সংখ্যা চলক বা রাশিকে যদি আমরা আয়তাকারে বর্গাকারে পূর্ণ সংখ্যক সারি কলামে সাজাই
তাহলে যা পাওয়া যায় সেটা হচ্ছে ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সকে আমরা বিভিন্নভাবে সাজাইতে পারি। ওকে, কিভাবে সাজাইতে পারি? তো ম্যাট্রিক্সের প্রকারভেদে আসলে আমরা এগুলো নিয়ে আলোচনা করব, যে এর ভিতরে যেগুলো থাকে, মানে হচ্ছে তোমার যেগুলোকে আমি ভুক্তি বলতেছিলাম, তো এগুলোকে যদি আমি চেঞ্জ করে দিই তাহলে হচ্ছে প্রকারভেদ পাবো। আবার তোমার যদি আয়তাকার থেকে বর্গাকার করি, বর্গাকার থেকে আয়তাকার করি, অথবা সারি থেকে সারিকে কলাম করি, কলামকে সারিতে করি, অথবা হচ্ছে এর ভুক্তিগুলো যদি বাস্তব অবাস্তব হয়, তো এগুলোর উপর ভিত্তি করে মিললে আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ। ঠিক আছে, ওকে। তো আমরা যদি ম্যাট্রিক্সের প্রকারভেদ দেখি, শুরুতে আমাদের যে প্রকারভেদটা চলে আসে অ্যাকচুয়ালি সেটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। ওকে, তো সারি ম্যাট্রিক্স কি? তার আগে আমাদের আসলে একটু রিকল করা দরকার যে সারি বলতে আমরা কি বুঝছিলাম? সারি মানে কি? রো, তাই না? রো বলতে কি ভাই? রো মানে হচ্ছে এই যে আনুভূমিক বরাবর যদি একটা লম্বা লাইন থাকে তাহলে এটাকে আমরা বলি রো। ওকে, এটাকে আমরা বলি কি? রো। তো ম্যাট্রিক্সের রো বলতে আসলে কি বোঝাচ্ছে সেটা আমার কাছে 1 2 3 4 5 6 এভাবে একটি ম্যাট্রিক্স আছে। তো এখানে রো কোনটা ছিল? আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে দুইটা রো, তিনটা কলাম আছে, তার মানে এই যে এইটা হচ্ছে আমাদের একটা রো, এটা হচ্ছে আমাদের একটা রো, এবং নিচে এটা হচ্ছে আমাদের আর একটা রো, তাই না কি? ওকে, তো এখন সারি ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? সারি ম্যাট্রিক্স বলতে এটাই বোঝাচ্ছে যে এমন একটা ম্যাট্রিক্স যেখানে জাস্ট একটা সারি থাকবে, একটা সারি ব্যতীত অন্য কিছু থাকবে না। তো দেখো, আমরা বলতেছি যে এক সারি বিশিষ্ট ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? সারি ম্যাট্রিক্স। যদি আমি তোমাকে এক্সাম্পল দিই, সে এই যে 1, সরি কমা হবে না, কমা হবে না, কমা হবে না। ওকে, 1, দেন মনে করো 2 3। তো দেখো এইখানে জাস্ট আমাদের একটা সারি আছে, অ্যাকচুয়ালি এখানে এটা হচ্ছে আমাদের একটি সারি ম্যাট্রিক্স। ওকে, দেন সেকেন্ড যেটা আছে অলরেডি আমরা এটা দেখেই ফেলছি, আসলে কলাম ম্যাট্রিক্স। তো কলাম ম্যাট্রিক্সে কি হবে? তার মানে জাস্ট একটা কলাম থাকবে, এছাড়া আর কিছুই থাকবে না। তো এক্সাম্পল যদি দিই, মনে করো যে এরকম একটা আছে, এর মাঝে আমাদের আছে 4 5 6, এটা আমাদের একটি কলাম ম্যাট্রিক্স। ওকে, দেন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। তো বর্গ ম্যাট্রিক্স সম্পর্কে একটু আগে আমি আইডিয়া দিয়েছিলাম তোমাদেরকে, যে যে ম্যাট্রিক্সের ওই যে বর্গাকার শেপের বলতেছিলাম না, যে সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সেম হবে, তো ওই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমাদের মেইনলি বর্গ ম্যাট্রিক্স। মিনস বর্গ ম্যাট্রিক্স হচ্ছে ওই সকল ম্যাট্রিক্স যেগুলোর শেপ বা আকার হবে বর্গাকার। ওকে, তো যদি আমরা এটা সংজ্ঞা দিই তাহলে সংজ্ঞা এইভাবে লেখা আছে যে যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান তাকে আমরা বলবো বর্গ ম্যাট্রিক্স। এবং এক্সাম্পল আমি জাস্ট এখানে দেখাইলাম। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। দেন যদি আমরা সামনের দিকে যাই তাহলে দেখো এরপরে আমরা পড়বো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা, তার আগে কর্ণ ম্যাট্রিক্স পড়ার আগে আসলে কর্ণ কি আমরা তো চিনি, আমাদের কোনো সন্দেহ নেই কর্ণ নিয়ে, যে হচ্ছে সে আমি যদি তোমাকে এমনি নর্মাল চতুর্ভুজের কনসেপ্ট থেকে দেখাই, যে এটা হচ্ছে আমাদের একটা চতুর্ভুজ মনে করো। তো এই চতুর্ভুজের এটা হচ্ছে আমাদের একটা কর্ণ হবে এবং এটা আমাদের একটা কর্ণ হবে, তাই না? যদি নাম দিই এবিসিডি, এবিসিডি, তাহলে এসি হচ্ছে এখানে আমাদের একটা কর্ণ এবং বিটি আর একটা কর্ণ। ওকে, তো এই হচ্ছে কর্ণের কনসেপ্ট। তাহলে কথা হচ্ছে এখন ম্যাট্রিক্সের কর্ণ বলতে আসলে কি বোঝাচ্ছে? তো ম্যাট্রিক্সের কর্ণ বলতে বোঝাচ্ছে যে তোমার কাছে মনে করো যে একটি ম্যাট্রিক্স আছে, আচ্ছা তোমার কাছে একটি ম্যাট্রিক্স আছে 4 5 6 এইভাবে। আমরা প্রথমে যে এক্সাম্পলটা নিয়েছিলাম ওটা নিয়ে আসলে কাজ করি একটু, দেন আমরা জেনারেলাইজড ফরম্যাট গুলো দেখবো আস্তে আস্তে। তো দেখো এটা আমাদের ম্যাট্রিক্স, মনে করো যে এটা আমাদের এই একটা ম্যাট্রিক্স। তো এখানে মিললে আমাদের কয়টি কর্ণ আছে? দুইটি, যেহেতু এটা একটি বর্গাকার। তো দেখো আমরা হচ্ছে এই বরাবর একটি কর্ণ পাবো এবং এই বরাবর আরেকটি কর্ণ পাবো। ওকে, এবং এই দুইটি কর্ণের নাম আছে। তো দেখো এই যে এই বরাবর যে কর্ণটা আমরা পাইছি, মিনস উপরে থেকে নিচে যে অ্যারোটা গেছে আমাদের এখানে, এই কর্ণটাকে আমরা বলি প্রধান কর্ণ। এই কর্ণটাকে আমরা কি বলি ভাই? প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগন। ওকে, এবং এই যে প্রধান কর্ণ বরাবর তোমার যে ভুক্তিগুলো আছে না, প্রধান কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে এগুলোর একটা নাম আছে, এটা আমরা একটু পরে বলবো। আমি একটু আগে কর্ণ ম্যাট্রিক্সটা নিয়ে বলে নিই। তো দেখো কর্ণ ম্যাট্রিক্স আমরা দেখতেছি যে এটা একটা কর্ণ এবং এটা একটা কর্ণ। তো এই যে এই কর্ণটা, এটার একটা নাম আছে, এটাকে বলা হচ্ছে মাধ্যমিক কর্ণ।
এটাকে কি বলা হয়? মাধ্যমিক কর্ণ। ওকে, তো কর্ণ ম্যাট্রিক্সের এখন যদি আমরা সংখ্যা দেখি, প্রথমত কর্ণ আমরা ছিলাম, তো কর্ণ ম্যাট্রিক্সের সংখ্যা দেখো কি বলছে, যে কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা বর্গ ম্যাট্রিক্স যার প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্য ভুক্তিগুলো শূন্য। ওকে, একটু এক্সপ্লেন করি। তো মনে করো যে তোমার কাছে এরকম একটি ম্যাট্রিক্স আছে, তোমার কাছে বিভিন্ন শেপ, বিভিন্ন রকমের ম্যাট্রিক্স আসতে পারে। তো তার মাঝে মনে করো যে পরীক্ষার খাতায় এরকম একটা ম্যাট্রিক্স চলে আসছে, যেখানে তুমি দেখতেছো যে হচ্ছে তোমার প্রধান, এখানে ওই ম্যাট্রিক্সের যে প্রধান কর্ণ সেই বরাবর তোমার ভুক্তি আছে বা ভুক্তির মান আছে, কিন্তু বাকি সবগুলো ভাই জিরো, বাকি সবগুলো কি জিরো, এরকম। ওকে, তো এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের নাম হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটার নাম কি? কর্ণ ম্যাট্রিক্স। তো কর্ণ ম্যাট্রিক্স অনেক সময় এমসিকিউ আমাদের দিয়ে দেয়, তো এই সংখ্যাটা একটু মনে রাখার চেষ্টা করব, যে যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলি শূন্য অথবা অশূন্য, মানে এই যে প্রধান কর্ণ কোনটা হয়, প্রধান কর্ণ কিন্তু হচ্ছে এইটা, প্রধান কর্ণ হচ্ছে কোনটা, এই যে এইটা। তো এই বরাবরের ভুক্তিগুলো কি হতে পারে? শূন্য হইতে পারে, অশূন্য হইতে পারে, কিন্তু ওই প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো ব্যতীত বাকি যতগুলো ভুক্তি থাকবে সেগুলোকে অবশ্যই শূন্য হইতে হবে, যদি সে একটি কর্ণ ম্যাট্রিক্স হইতেছে। ওকে, তো আশা করা যায় যে কর্ণ ম্যাট্রিক্স বোঝা গেছে। অ্যান্ড দেন এরপর আমাদের আরেকটা ম্যাট্রিক্স এখানে আমরা দেখবো, সেটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো স্কেলার ম্যাট্রিক্স আমি যদি একটু বলি, তাহলে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের স্পেশাল টাইপের একটা কর্ণ ম্যাট্রিক্স, যার প্রধান কর্ণের ভুক্তিগুলি সমান হবে। কি বললাম? যে স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের বিশেষ ধরনের কর্ণ ম্যাট্রিক্স, যার প্রধান কর্ণের ভুক্তিগুলি কি হবে? সমান হবে। ওকে, চলো একটু দেখি। তো এই যে একটু আগে যে আমরা হচ্ছে কর্ণ ম্যাট্রিক্সের এক্সাম্পলটা নিয়েছিলাম, আরেকবার দেখি। 1 0 0 0 2 0 0 0 3। তো এটাকে আমরা বলতেছিলাম কি ভাই? কর্ণ ম্যাট্রিক্স। কেন? কারণ এটা যে প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনাল ছিল, সেই বরাবরের ভুক্তিগুলো হচ্ছে আমাদের কি ছিল? অশূন্য ছিল, এবং সেই সাথে বাকি ভুক্তিগুলো শূন্য ছিল। ওকে, বাট হোয়াট ইফ এখান থেকে আমি একটু মডিফাই করে এইরকম একটি ম্যাট্রিক্স বানাই, যার প্রধান কর্ণের ভুক্তিগুলো অশূন্য বা শূন্য, মেনলি এখানে আমাদের অশূন্য হবে, বাট তার সাথে আচ্ছা একটু দাও। ওকে, তার সাথে আমাদের যে প্রধান কর্ণ ব্যতীত বাকি যে ভুক্তিগুলো আছে সেগুলো আর কি জিরো হবে। তো আমরা নিচ্ছি হচ্ছে এরকম একটি এক্সাম্পল। ওকে, সরি, তো আমরা সেরকম একটি এক্সাম্পল নিচ্ছি যে আমাদের কাছে যে ম্যাট্রিক্সটা আগে ছিল এটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স ছিল, দেখলাম, বাট এরপর আমরা একটু মডিফাই করে এভাবে বসাইলাম যে 2 0 0 0 2 0 0 0 2। তো প্রথমত এটি কিন্তু একটি অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স। কেন? কারণ কর্ণ ম্যাট্রিক্সে আমরা পড়ছিলাম যে ওর প্রিন্সিপাল ডায়াগনে শূন্য বা অশূন্য ভুক্তি থাকবে এবং বাকি ভুক্তিগুলো অবশ্যই শূন্য হবে। তো সেই কন্ডিশনে এটা হচ্ছে ফুলফিল করছে, দ্যাটস ওয়াই এটা অবশ্যই একটি কর্ণ ম্যাট্রিক্স। এবং এই যে কর্ণ ম্যাট্রিক্স, এটা একটি স্পেশাল নাম আছে, এবং সেই নামটাই হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। সেই নামটা কি? স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ একটু আগে বললাম যে আমাদের স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন এক ধরনের কর্ণ ম্যাট্রিক্স বা স্পেশাল টাইপ অফ কর্ণ ম্যাট্রিক্স, যার প্রধান ডায়াগনের প্রত্যেকটি ভুক্তির মান কি সমান হয়। ওকে, তো আমি যদি তোমাকে স্কেলার ম্যাট্রিক্সের একটা জেনারেলাইজড ফরম্যাট দেখাই, জেনারেল ফরম্যাট, ওকে, যদি জেনারেল ফরম্যাট দেখাই তাহলে এরকম দেখাবো যে তুমি এখানে এম বসাইছো 0 0 0 m 0 0 0 m, এটা হচ্ছে আমাদের একটি কি আচ্ছা সরি, এটা এখানে আমাদের হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স হবে, হচ্ছে আমাদের স্কেলার ম্যাট্রিক্স। ওকে, তো এখান থেকে এমসিকিউ অনেক সময় এরকম একটি এমসিকিউ দেখা যায় যে সে তোমার কাছে একটি ম্যাট্রিক্স দিয়ে বললো যে এই ম্যাট্রিক্সটি কোন ম্যাট্রিক্স। তো ম্যাট্রিক্সটার শেপ যদি এরকম হয়, হ্যাঁ, তাহলে তুমি নির্দ্বিধায় অ্যান্সার করবা যে এটা অবশ্যই একটি কর্ণ ম্যাট্রিক্স
এবং কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পরে এর একটা স্পেশাল নাম হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার কি ম্যাট্রিক্স। ওকে, তো এরপর যদি আমরা সামনে যাই, দেখো এরপর আমরা যে ম্যাট্রিক্স নিয়ে পড়বো সেটা হচ্ছে একক বা অভেদক ম্যাট্রিক্স, অথবা এটাকে আমরা বলি হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, তো এটার সংখ্যা দেখো কি বলছে, যে যে স্কেলার ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলির প্রত্যেকের মান 1 তাকে একক ম্যাট্রিক্স বলে। ওকে, তো সংজ্ঞা থেকে আমরা যেটা দেখতেছি যে প্রথমত একটা ম্যাট্রিক্স যদি আমাদের একক বা অভেদক ম্যাট্রিক্স হইতে চায়, তাহলে তাকে অবশ্যই কি হইতে হবে ভাই, স্কেলার ম্যাট্রিক্স হইতে হবে। এবং একটু আগে আমরা পড়লাম যে যদি কোনো একটা ম্যাট্রিক্স স্কেলার ম্যাট্রিক্স হইতে চায়, তাহলে তাকে কি অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স হইতে হবে, তাই না? ওকে, তার মানে এখানে ও একটা ফ্লো তৈরি করলো যে একক ম্যাট্রিক্স অবশ্যই একটি স্কেলার ম্যাট্রিক্স, এবং স্কেলার ম্যাট্রিক্স অবশ্যই একটি কর্ণ ম্যাট্রিক্স, তাই না? তার মানে আমরা এটা বলতে পারি না যে একক ম্যাট্রিক্স অবশ্যই একটি কি কর্ণ ম্যাট্রিক্স হইতেই হবে। ওকে, বলতে পারি। তাহলে আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন কথা হচ্ছে একক ম্যাট্রিক্সটা তাহলে আসলে দেখতে কিরকম হবে, তাই না? ওকে, তো শুরুতে আমরা হচ্ছে একটা কি বানাবো, শুরুতে আমরা হচ্ছে একক ম্যাট্রিক্স বানানোর জন্য একটা প্রথমত কর্ণ ম্যাট্রিক্স বানাবো। ওকে, কর্ণ ম্যাট্রিক্স বানাচ্ছি a 0 0 0 b 0 0 0 c। তো অবশ্যই এটি একটি কর্ণ ম্যাট্রিক্স, কজ এখানে প্রিন্সিপাল ডায়াগন ব্যতীত বাকি সব ভুক্তি শূন্য। ওকে, এখন এটাকে যদি আমি কি বানাইতেছি, স্কেলার ম্যাট্রিক্সে কনভার্ট করতেছি, তাহলে আমি কি করব, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি হচ্ছে এখানে প্রত্যেকটা প্রিন্সিপাল ডায়াগনের প্রত্যেকটা দিকে একই বসাবো। যদি এ বসে তাহলে এ। ওকে, তাহলে এটা আমাদের হয়ে গেল কি স্কেলার ম্যাট্রিক্স। এবং এখন স্কেলার ম্যাট্রিক্স থেকে যদি আমি এখন আইডেন্টিটি ম্যাট্রিক্সে যাইতেছি, তাহলে আমার কাজ হচ্ছে এই যে প্রধান ডায়াগনের প্রত্যেকটা ভুক্তি এদেরকে আমি বসিয়ে দিব হচ্ছে 1, এদেরকে আমি বসিয়ে দিব 1। ওকে, এবং এই যে আইডেন্টিটি ম্যাট্রিক্সের বা অভেদক ম্যাট্রিক্স নিয়ে কথা বলতেছি, এটার প্রকাশ আমরা করবো হচ্ছে আই দ্বারা, i equals to 1 0 0 0 1 0 0 0 1, এবং এটা হচ্ছে আমাদের i3। কেন? কারণ হচ্ছে তুমি যদি এটা মাত্রা দেখো তাহলে এটি 3/3 মাত্র একটি ম্যাট্রিক্স, ওই কারণে এটাকে আমরা প্রকাশ করি i3 দ্বারা। তাহলে এটাকে কি দ্বারা প্রকাশ করবো, 1 0 0 1। তো অবশ্যই এটাকে কি দ্বারা প্রকাশ করবো, i2। কেন? কারণ এটা হচ্ছে আমাদের একটি 2/2 ক্রমের একটি ম্যাট্রিক্স, বা 2/2 ক্রমের একটি আইডেন্টিটি ম্যাট্রিক্স, দ্যাটস এটা হবে i2। ওকে, তার মানে কি i1 থাকা পসিবল। ওকে, তো i1 যদি থাকতে চায় তাহলে কিভাবে হতে হবে, জাস্ট একটা সারি একটা কলাম থাকবে, তাই না? বাট এটাকে আমরা হচ্ছে দেখবো না কোথাও ম্যাথে, এটা হচ্ছে আমাদের থাকবে না। আচ্ছা, তো এই ছিল আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স। তো এরপর যদি আমরা সামনে যাই, তাহলে আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে শূন্য বা নাল ম্যাট্রিক্স। তো শূন্য বা নাল ম্যাট্রিক্স, শূন্য মানে কি বুঝি, এই শূন্য মানে হচ্ছে ওর মাঝে আসলে কিছু থাকবে না, ও খালি অবস্থায় থাকবে। লাইক মি, আমার আসলে মাথার ভিতরে কিছুই নেই, তাই না? তার মানে হচ্ছে সেম। তো এটা যদি আমি সংখ্যা দেখি, দেখো এটা যদি আমরা সংখ্যা দেখি তাহলে বলছে যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ওকে, তো যে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। যেমন, তো আমি যদি তোমাকে একটি শূন্য ম্যাট্রিক্স দেখাইতে চাই, এরকম একটি শূন্য ম্যাট্রিক্স দেখাবো, এবং এই ম্যাট্রিক্সটি কত ক্রমের একটি ম্যাট্রিক্স বল একটু রিকল করে দিন, 3/3 ক্রমের একটি ম্যাট্রিক্স। আচ্ছা, তো তুমি কি এইখান থেকে একটু রিলেট করতে পারতেছো যে আসলে এ কই থেকে আসলো? ওকে, যদি রিলেট করতে পারো তাহলে ভালো। তো আমি একটু মনে করে দিই তোমাকে। তো এ আসলে আসছে কই থেকে ভাই? এও আসছে তোমার ওই যে কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে। কর্ণ ম্যাট্রিক্সের কনসেপ্ট থেকে কিভাবে? তো কর্ণ ম্যাট্রিক্সের সংজ্ঞা যখন আমরা পড়ছিলাম তখন দেখছিলাম যে ওর প্রধান ডায়াগন বা হচ্ছে প্রিন্সিপাল ডায়াগন বরাবর ভুক্তিগুলো কি কি হইতে পারে, শূন্যও হইতে পারে, অশূন্য হইতে পারে, বাট ওর যে বাকি ভুক্তিগুলো সেগুলো অবশ্যই জিরো হইতে পারে, জিরো হইতে হবে, পারে না, হবে।
তো হোয়াট ইফ আমি হচ্ছে তোমার এইবার প্রধান ডায়াগোন বরাবর প্রত্যেকটা ভুক্তিকে আমি 0 বসালাম, যেহেতু সংখ্যায় বলা আছে যে ভাই আমরা 0 বসাইতে পারবো, তো বসিয়ে দিলাম। তাহলে দেখো আমাদের এই যে শূন্য ম্যাট্রিক্সটা তৈরি হয়ে গেছে। ওকে, তো আমি যদি এখানে তোমাকে একটু গুছিয়ে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে আমাদের প্যারেন্ট হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। ওকে সরি, কর্ণ ম্যাট্রিক্সেরও একজন প্যারেন্ট আছে, কে বলতো? বর্গ ম্যাট্রিক্স। কারণ যদি কোনো একটি ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্সই না হয়, সে আসলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার যোগ্যতায় রাখবে। ঠিক আছে, ওকে। তো প্রথমত আসবে হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, দেন আসবে কর্ণ ম্যাট্রিক্স, দেন কর্ণ ম্যাট্রিক্স থেকে আমরা 1 বাই 1 কি পাবো দেখো। প্রথমত আমরা পাচ্ছি হচ্ছে একটা পেলাম ওকে 0, দেন আরেকটা কি পেয়েছিলাম ভাই মনে আছে? আরেকটা পেয়েছিলাম হচ্ছে আমাদের স্কেলার, এবং আরেকটা পেলাম হচ্ছে অভেদঘাতী বা একক। ঠিক আছে, এটা হচ্ছে যদি আমরা একটু ফ্লো চার্ট করতে চাই তাহলে এরকম যে বর্গ ম্যাট্রিক্স থেকে আমাদের কর্ণ ম্যাট্রিক্স আসছে, কর্ণ ম্যাট্রিক্স থেকে শূন্য ম্যাট্রিক্স আসছে বা নাল ম্যাট্রিক্স আসছে, দেন ওই কর্ণ ম্যাট্রিক্স থেকে আবার স্কেলার আসছে, কর্ণ ম্যাট্রিক্স থেকে আবার একক ম্যাট্রিক্স আসছে। ওকে, তো এখন এরপর যদি আমরা যাই তাহলে কি আছে একটু দেখি। ওকে, তো এরপর আছে হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে? যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপরের বা নিচের সবগুলো ভুক্তি শূন্য তাকে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স বলে। তো এখানে ওই তোমার বর্গ ম্যাট্রিক্স থেকে আসতেছে এগুলো। তো এটা যদি একটু এক্সাম্পল দেখি, মনে করো যে তোমার কাছে এরকম কিছু একটা আছে, 1 4 9 13 19 23, দেন 30 35 17 5, এক্সাম্পল হিসেবে নিচ্ছি। তো এইখানে যদি আমরা এই ম্যাট্রিক্সটাকে প্রিন্সিপাল ডায়াগন বরাবর সেট করে দিই, প্রিন্সিপাল ডায়াগন বরাবর যদি আমরা এটাকে সেট করে দিই, তাহলে তুমি যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখবা যে এখানে হচ্ছে আমাদের দুইটি ত্রিভুজ তৈরি হয়ে গেছে। এটা একটা ত্রিভুজ, এই যে নিচে আর একটা ত্রিভুজ, তাই না? এটা একটা ত্রিভুজ এবং নিচে আর একটা ত্রিভুজ, এটা আমাদের ত্রিভুজ নাম্বার 1, এটা আমাদের ত্রিভুজ নাম্বার 2। এখন এই যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এইখান থেকে আমাদের আবার দুইটা কথা আসে বা দুইটা টাইপ আসে, যেখানে আমরা একটাকে বলি হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। তো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে কি বোঝাচ্ছে আমরা যদি একটু দেখি, দেখো তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যে আচ্ছা একটা ম্যাট্রিক্স হবে, তোমার এমন একটি ম্যাট্রিক্স, যার যার নিচের মানে এই যে প্রধান ডায়াগন যেটা আঁকাইলাম সেটার নিচে যে ত্রিভুজটা থাকতেছে, প্রধান ডায়াগন যেটা আঁকাইলাম ওইটার নিচে যে ত্রিভুজটা থাকতেছে ওই ত্রিভুজের প্রত্যেকটি ভুক্তির মান 0। কিভাবে? তো আমি যদি একটু প্রথমত এটা একটা শেপ আঁকাইলাম সে, তো এখানে আমরা কি করবো, প্রধান ডায়াগন বরাবর অবশ্যই তো কিছু ভুক্তি থাকবে। সে মনে করো যে এখানে আমাদের 1 আছে, তারপর এখানে মনে করো যে 5 আছে, এখানে 7 আছে। বাট এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রধান ডায়াগন, তো প্রধান ডায়াগনের নিচেও তো হচ্ছে একটা আমরা শেপ পাইছিলাম না, তো এইখানে আমরা কি করবো, প্রত্যেকটাকে আমরা হচ্ছে 0 বসাই দেবো। আচ্ছা এটা একটু শেপ হচ্ছে না, একটু ওয়েট করো। ওকে দেখো, এইটাকে যদি আমি তোমাকে একটু দেখাইতে চাই, সে এটা, তো এইখানে আমরা 1 বসিয়েছি, এখানে 5 বসিয়েছি, এখানে 7 বসিয়েছি। তো এটা আমাদের প্রিন্সিপাল ডায়াগন। তো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, প্রিন্সিপাল ডায়াগনের নিচের প্রত্যেকটি ভুক্তির মান হয়ে যাবে হচ্ছে আমাদের 0 এবং উপরের কিছু একটা মান থাকবে এরকম। তো এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। মানে এটা হচ্ছে এমন এক ধরনের বা আছে এমন এক টাইপের ত্রিভুজাকার ম্যাট্রিক্স যার উপরের পার্টে যে ভুক্তিগুলো থাকবে সেগুলোর মান হবে অশূন্য এবং নিচের ত্রিভুজ পার্টের ভুক্তিগুলো হয়ে যাবে 0। ওকে, তো এটা যদি হয় ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স তাহলে
নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স সম্পর্কে গেস তো করাই যাচ্ছে নাকি? তাহলে সেটা আমাদের কি হবে? ভাই? তাহলে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের প্রধান ডায়াগোনালের নিচে একটা ম্যাট্রিক্স থাকবে, বাট উপরের ম্যাট্রিক্সের ভুক্তিগুলো উপরের পার্টের ভুক্তিগুলো কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এটাকে ম্যাট্রিক্স বলার জন্য অবশ্যই থার্ড ব্র্যাকেট দিতে হবে। তো এটা তোমরা একটু বুঝে নিও। তো এখানে যদি আমি নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলতে চাই, তাহলে আমি সেম এক্সাম্পলটাকে নিতে পারি। এখানে আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল 1 5 7 আছে। এবার উপরের ভুক্তিগুলো হয়ে যাবে 0 এবং নিচে আমরা বসাই দিলাম সেই 3 5। ওকে, একটু গন্ডগোল লেগে গেছে এখানে, গন্ডগোলটাকে দূর করতে হবে। তো দেখো 3, এখানে 3 বসাইলাম, 5 বসাইলাম, এখানে 6 বসাইলাম। তো এই যে নিচের এই ত্রিভুজের একটা ভ্যালু আছে, ভুক্তিগুলো অশূন্য, কিন্তু উপরের গুলো হচ্ছে এই যে এখানে হচ্ছে আমাদের শূন্য। তো এটা হচ্ছে আমাদের নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। ওকে, তো এই ছিল আমাদের ত্রিভুজাকার ম্যাট্রিক্স নিয়ে কথাবার্তা। যদি আমরা সামনের দিকে যাই, দেখো এখানে কি আছে? ট্রান্সপোজ বা বিম্ব ম্যাট্রিক্স। তো শুরুতেই এই যে বিম্ব কথাটার অর্থ আমরা কি বুঝি? বিম্ব বা এটাকে যদি আরেকটু বলতে চাই তাহলে প্রতিবিম্ব আর কি। তো প্রতিবিম্ব শব্দটার সাথে তো আমরা পরিচিত নাকি? আমরা ক্লাস 10-এ পড়ছিলাম যে যদি এটি একটি আয়না হয়, তো তার সামনে যদি আমি ডান হাত দেখাই, তাহলে আমি আয়নায় কি দেখিব? আয়নায় দেখি হচ্ছে বাম হাত। এক্স্যাক্টলি সেম কনসেপ্ট এখানেও। কিভাবে আমরা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স কিভাবে পাবো? যদি আমরা সংখ্যাটা একটু দেখি, দেখো কি বলছে। কোন ম্যাট্রিক্সের সারিকে কলামকে সারিতে রূপান্তরিত করলে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। ওকে, তাকে বিম্ব ম্যাট্রিক্স বলে। যেমন মনে করো যে তোমার কাছে একটি ম্যাট্রিক্স আছে এ, তাই না? তো মনে করো এবার আমরা একটু কাজ করি। আমরা এতক্ষণ ধরে এক্সাম্পল নিয়ে কথা বলতেছিলাম। তো এখন আমরা আস্তে আস্তে ম্যাট্রিক্সের জেনারেলাইজড যে ফরম্যাট ওটার সাথে একটু পরিচিত হয়। তো সেটা কিভাবে? দেখো, ভুক্তিগুলোকে স্মল লেটারে প্রকাশ করে, এটা আমরা একটু আগে দেখছি। তো আমি এভাবে প্রকাশ করলাম A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। ওকে, পরিচিত লাগে কি? ওকে, মেনলি আমি কি করছি এখানে? আমি ধরে নিয়েছি যে এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সকল ভুক্তি হচ্ছে এ, এবং আমি কি করছি? এ এর পাশে তার পজিশনটাকে জাস্ট উল্লেখ করে দিছি। কিভাবে? এখানে দেখো A11 দ্বারা বোঝাচ্ছে যে এ হচ্ছে 1 নম্বর সারির 1 নম্বর কলামে অবস্থিত। A12 দ্বারা বোঝাচ্ছে এ 1 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত। A32 দ্বারা এখানে বোঝাচ্ছে যে এই যে ভুক্তিটা এটা হচ্ছে আমাদের 3 নম্বর সারির 2 নম্বর কলামে অবস্থিত। ক্লিয়ার? ওকে, তো এটা কি হচ্ছে আমরা চাইলে আর একটু সাজিয়ে লিখতে পারি। তো আমরা এখানে আমরা ধরে নিই যে ধরি এই যে সারি কলাম যেটা নিয়ে আমি কথা বলতেছি, যে ধরি এর যে সারি, প্রত্যেকটা সারির ইন্ডেক্স ধরে নিই আমরা। ইন্ডেক্স বলতে কিছু একটা ধরে নিই যে প্রত্যেকটা সারিকে আমরা প্রকাশ করতেছি আই দ্বারা, এবং কলামকে প্রকাশ করতেছি জে দ্বারা। যেখানে আই এর মান কি হইতে পারে ভাই? আই এর মান 1 থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে, এবং জে এর মানও 1 থেকে শুরু করে যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমি এখানে সাজিয়েছি, এটাকে যদি একটু আমি শর্ট করি তাহলে জাস্ট এভাবে বলা যায় যে এই যে ম্যাট্রিক্স এ, এটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবে লিখতে পারি যে এ আই জে। ওকে, তো এখানে তুমি যদি আই এর মান এবং জে এর মান পরিবর্তন করো, তাহলে তুমি হচ্ছে ম্যাট্রিক্সের প্রত্যেকটা ভুক্তি পেয়ে যাবে। মনে করো তুমি চাইলে যে শুরুতে হচ্ছে আই এর মান 1 হবে, দেন জে এর মান আমরা বসাবো কি 1 2 3 এভাবে। তাহলে তুমি দেখো এই যে প্রথম যে সারি এটা তুমি পেয়ে যাবে। দেন আই এর মান 2 রেখে জে এর মান যখন তুমি পরিবর্তন করবে 1 2 3 মাঝে, তখন তুমি আমাদের যে দ্বিতীয় সারি ছিল এটা পেয়ে যাবে। দেন আই এর মান যখন 3 রেখে জে এর মান চেঞ্জ করবা 1 2 3 তে, তখন তুমি পেয়ে যাবে আমাদের হচ্ছে তৃতীয় সারি। ওকে,
তো এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি। আচ্ছা, তো অবশ্যই এগুলো একটু নোট করে রেখো যাতে পরবর্তীতে তোমাদের কাজে লাগে। ওকে ওকে, এখন আমরা যেটাতে আসবো সেটা হচ্ছে আমাদের যে আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে কথা বলার আগে আরেকবার একটু আমরা ম্যাট্রিক্সটাকে লিখে নিই যে A11 12 13 21 22 23 A31 32 33। এটি হচ্ছে আমাদের একটি ম্যাট্রিক্স, গিভেন ম্যাট্রিক্স। তো আমাদেরকে যেটা করতে হবে এই ম্যাট্রিক্সে একটি বিম ম্যাট্রিক্স বের করতে হবে। তো বিম ম্যাট্রিক্সের সংজ্ঞায় আমরা যেটা বললাম যে আমরা যদি সারিকে কলাম করি এবং কলামকে সারিতে রূপান্তরিত করি তাহলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের কি বিম ম্যাট্রিক্স। তো করে ফেলো। তো এখানে দেখো এটা একটি সারি, এটি একটি সারি, এটি একটি সারি। তো এখানে তুমি কি করবা, তোমার দুইটা করার দরকার নেই। তুমি একই সাথে যদি সারিকে কলামে কনভার্ট করো আবার কলামকে সারিতে কনভার্ট করো তাহলে দেখবা যে ম্যাট্রিক্স হলো ওইটাই আছে। তো এই দুটো অপারেশনের মাঝে তুমি যে কোনো একটা করবা, হয় সারিকে চুজ করে প্রত্যেকটা সারিকে কলামে কনভার্ট করে দিবা, অথবা প্রত্যেকটা কলাম মানে যে কলামকে চুজ করে প্রত্যেকটা কলামকে সারিতে রূপান্তরিত করবা। তো দেখো আমরা হচ্ছে প্রত্যেকটা সারিকে চুজ করলাম এবং ওই সারিগুলোকে আমরা কি করব, কলামে কনভার্ট করব। তো দেখো এখানে এটা হচ্ছে আমাদের একটা সারি বরাবর আছে, বাট আমাদেরকে বসাইতে হবে একটি কলাম বরাবর। দেন সেম ভাবে দ্বিতীয় লাইন, দ্বিতীয় সারি 2 2 2 3, সেম ভাবে আমাদের তৃতীয় সারি কলামে কনভার্ট করে দিই 3 3। ওকে, এই যে ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম এখানে, এটাই হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্সের কি ভাই, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এবং এটাকে আমরা প্রকাশ করব কি দ্বারা জানো, এটাকে আমরা প্রকাশ করব a টু দি পাওয়ার t। ওকে, অথবা অথবা a এইভাবে ইনভার্স। তো এই দুইটা দ্বারা আমরা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি, ম্যাট্রিক্সের পাওয়ার হিসেবে হয় d ব্যবহার করি, অথবা ম্যাট্রিক্সের পাওয়ার হিসেবে একটি এইভাবে এই চিহ্ন ব্যবহার করি। এটাকে কি বলি আমরা, মেনলি তো এটাকে আমরা ইনভার্স হিসেবে চিনি না। ওকে হ্যাঁ, তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের কোনো একটা ম্যাট্রিক্স যদি এ হয় তাহলে তার বিম্ব ম্যাট্রিক্স। এটা হচ্ছে এ ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স। এ ম্যাট্রিক্সের কি বিম্ব ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স। ওকে, তো এই ছিল আমাদের বিম্ব ম্যাট্রিক্স। এরপর যদি আমরা ওকে ওকে, তো এই ছিল আমাদের বিম্ব ম্যাট্রিক্স। এরপর যদি আমরা সামনের দিকে আগাই, তো দেখো এরপর আছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের যদি সংজ্ঞা দেখি কি বলছে, যে কোন ম্যাট্রিক্সের বিম্ব ম্যাট্রিক্স বের করার পর যদি তা মূল ম্যাট্রিক্সের অনুরূপ থাকে তবে তাকে প্রতিসম ম্যাট্রিক্স বলে। কি বলছে আসলে বিষয়টা, মনে করো যে তোমার কাছে ম্যাথ করার সময় তুমি দেখবা যে একটি ম্যাট্রিক্স আছে এ, যেটা প্রকাশ আছে এইভাবে A11 A12 A13, then A21 A22 A23, এভাবে আর কি, যেটা নিয়ে আমরা আগেই কথা বলতেছিলাম। তো এই ম্যাট্রিক্সটা এভাবে দেওয়া আছে এবং এই ম্যাট্রিক্সে তুমি যখন বিম্ব ম্যাট্রিক্স বের করলা, মানে এই ট্রান্সপোজ করলা আর কি, করার পরে তুমি দেখতেছো কি ওই ম্যাট্রিক্সটা যা আগের ম্যাট্রিক্সটাও সেম। মিনস বের করার পর ম্যাট্রিক্সের রূপ বা চেহারা বা ফরম্যাট বা যেটাই বলো না কেন কোনো কিছু চেঞ্জ হয়নি। তো এরকম যদি হয় কখনো, তাহলে সেটাকে আমরা বলবো কি প্রতিসম ম্যাট্রিক্স। তো মানে একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই প্রতিসম ম্যাট্রিক্স বলবো যদি ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার পরও ম্যাট্রিক্সটা অনুরূপ থাকে। ওকে, দেন দেন বিপ্রতিসম ম্যাট্রিক্স তাহলে কি হবে, তো দেখো ভাষা থেকে বোঝা যাচ্ছে প্রতিসমর বিপরীত হচ্ছে বিপ্রতিসম। তার মানে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, আমাদের কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে এ,
ওই ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ বের করব, করার পর কি হবে, সবকিছু সেম থাকবে, বাট জাস্ট একটা এক্সট্রা মাইনাস চলে আসবে, মিনস হচ্ছে এর বিপরীত হয়ে যাবে। আচ্ছা, তো একটু মনে রাখো যে যদি কোনো ম্যাট্রিক্সের ভিন্ন ম্যাট্রিক্স বের করার পর তা মূল ম্যাট্রিক্সের অনুরূপ থাকে, তাহলে সেটা হচ্ছে আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। আর যদি চিহ্ন পরিবর্তন হয়ে যায়, জাস্ট মানে হচ্ছে এরকম হয় যে এ ট্রান্সপোজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের মাইনাসে, তাহলে সেইটাকে আমরা বলবো হচ্ছে বিপ্রতিসম ম্যাট্রিক্স। ওকে, তো এরপর যদি আমরা সামনে যাই, তাহলে দেখো উপম্যাট্রিক্স। তো উপম্যাট্রিক্স মানে কি? উপম্যাট্রিক্স বলতে আসলে কি বোঝাচ্ছে, সংজ্ঞা পড়ো। বলছে কোনো ম্যাট্রিক্সের একটি সারি বা কলামকে বাদ দিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রথম ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স বলে। তো এই কনসেপ্টটি এক্স্যাক্টলি সেম আমাদের সেটের মতো। মনে করে যে তোমার কাছে একটি সেট দেওয়া আছে, আমরা ছোট ক্লাসে পড়ে আসছি যে এ বি সি ডি একটি সেট দেওয়া আছে, ভালো কথা। তো এইখান থেকে যদি আমি একটি উপাদান বাদ দিয়ে আরেকটা সেট বানাই, তাহলে সেটাকে আমরা কি বলবো ভাই, এ এর একটি সাবসেট বা উপসেট, তাই না? তো এখানে সেম, মনে করো তোমার কাছে একটি গিভেন ম্যাট্রিক্স দেওয়া আছে, তুমি কি করলা, ওই ম্যাট্রিক্সের একটি সারি অথবা একটি কলামকে বাদ দিয়ে নতুন আরেকটা ম্যাট্রিক্স সাজাইলা। ওকে, মনে করো যে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে, এক্সাম্পল দিয়ে যদি তোমাকে দেখাই, সেই 4 5 6 7 8 9। তো তুমি কি করলা, তুমি চাইলে আচ্ছা আমার হচ্ছে এই আমি প্রথম কলামটা বাদ দিব, প্রথম সারিটা বাদ দিব, তাহলে তুমি এখানে আরেকটা নতুন ম্যাট্রিক্স পাচ্ছ না, কত কত সেটা 8 9। তো এই যে বি যে ম্যাট্রিক্সটা পাইছো, এই বি ম্যাট্রিক্সকে বলা হবে হচ্ছে এই ম্যাট্রিক্সের কি, উপম্যাট্রিক্স। ওকে, মিন্স ইটস ভেরি ইজি লাইক উপসেট আর কি। তো এটা নিয়ে আমরা ডিটেইলস এ কথা বলতেছি না। ওকে, এরপর যদি আমরা সামনে যাই, দেখো কি বলছে, সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সে যদি আমরা একটু সংজ্ঞা দেখি, কি বলছে দেখো, কোন বর্গ ম্যাট্রিক্স এ কে সমঘাতী ম্যাট্রিক্স বলা হবে যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়। তো জাস্ট এতটুকু মনে রাখো যে সমঘাতী মানে হচ্ছে কি, ঘাত বারবার সেম থাকবে, তাই না, সেম পাওয়ার সমঘাতী ম্যাট্রিক্স। তো মনে করো তোমার কাছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এরকম, এভাবে প্রকাশ আছে A11 A12 A21 A22, মিনস 2 by 2 ক্রমে একটি ম্যাট্রিক্স আছে। তো এটাকে তুমি হচ্ছে কি করলা, স্কোয়ার করলা। এখন কথা হচ্ছে ম্যাট্রিক্সে আমরা কিভাবে স্কোয়ার করবো, আমরা কি এটার উপর এভাবে স্কোয়ার দিব? না, ম্যাট্রিক্সে আসলে এভাবে স্কোয়ার করা যায়। তো ম্যাট্রিক্সের স্কোয়ার কিভাবে করা যায় আমরা পরে দেখব। তো হচ্ছে তুমি এতটুকু মনে রাখো যে যদি কোন একটা ম্যাট্রিক্সের স্কোয়ার করার পর বা ম্যাট্রিক্সের পাওয়ার 2 করার পরও আবারও ওই ম্যাট্রিক্সটা ফিরে আসে, মানে যে ম্যাট্রিক্স থেকে আমরা কাজ শুরু করেছিলাম আবার সেই ম্যাট্রিক্সটা আসে, তাহলে সেই ম্যাট্রিক্সকে বলবো আমরা সমঘাতী ম্যাট্রিক্স। এবং এই কন্ডিশনটা আমাদের ম্যাথ করতে গিয়ে লাগবে। তো অবশ্যই এটাকে মনে রাখতে হবে যে একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই সমঘাতী ম্যাট্রিক্স বলবো যদি এ স্কোয়ার ইকুয়ালস টু এ হয়। এক্স্যাক্টলি সেম ভাবে একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই শূন্যঘাতী ম্যাট্রিক্স বলবো যদি এ টু দি পাওয়ার এন ইকুয়ালস টু 0 হয়। তার মানে কি, তার মানে মনে করো যে তোমার কাছে একটি ম্যাট্রিক্স দেওয়া আছে গিভেন ভ্যালুর মাধ্যমে, তো তুমি কি করবা, এটার হয় এ স্কোয়ার বের করবা অথবা এ কিউব, যে কোনো একটা পাওয়ার। এখন এ স্কোয়ার এ কিউব কিভাবে বের করতে হয় বা ম্যাট্রিক্সের পাওয়ার কিভাবে বের করতে হয়, এগুলো আমি পরে দেখাবো তোমাদের। তো জাস্ট এতটুকু মনে রাখো যে হচ্ছে একটি ম্যাট্রিক্স যদি এ হয়, তো এটার পাওয়ার 2 করার পর যদি আমরা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স পাই, কি পাই, শূন্য ম্যাট্রিক্স পাই, যেটা আমরা দেখছিলাম যে শূন্য ম্যাট্রিক্স কি, ওর ভুক্তিগুলো জাস্ট শূন্য। যদি এভাবে একটা শূন্য ম্যাট্রিক্স ফিরে পাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে শূন্যঘাতী ম্যাট্রিক্স। সেটাকে আমরা কি বলবো, শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। তো এরপর দেখো অভেদঘাতী ম্যাট্রিক্স কি বলছে। তো অভেদঘাতী ম্যাট্রিক্স আমরা ওই যে একক ম্যাট্রিক্স যখন বললাম, তো এক্স্যাক্টলি সেম হবে। এখানে জাস্ট এভাবে বলবো যে তোমার কাছে মনে করো একটি ম্যাট্রিক্স আছে এ, তো ওই ম্যাট্রিক্সটার তুমি হচ্ছে বের করবা এ স্কোয়ার। মনে করো A11 A12 A21 A22, এরকম একটি ম্যাট্রিক্স তোমার কাছে আছে, তুমি এখান থেকে বের করবে হচ্ছে স্কোয়ার। স্কোয়ার কিভাবে বের করবো, ওকে, সেটা আমাদের আপাতত সারপ্রাইজ থাক। তো স্কোয়ার বের করার পর তুমি যদি এরকম একটি ম্যাট্রিক্স পাও, 1 0 0 1, তাহলে তুমি বলবা যে ভাই এ একটি অভেদঘাতী ম্যাট্রিক্স ছিল, যেমন এখানে দেখো আমাদের সংজ্ঞা দেয়া আছে
বলে দিছে যে কোন বর্গ ম্যাট্রিক্স একে সমঘাতী সরি এখানে অবেদঘাতী হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে চেঞ্জ করেন, এটা মেনলি শূন্যঘাতী হবে, শূন্যঘাতী, এবং এখানে হবে অবেদঘাতী। একটি ম্যাট্রিক্সকে অবেদঘাতী বলা হবে যদি a স্কয়ার ইকুয়ালস টু i হয়। i মানেই কিন্তু আমরা যে তখন দেখাইছিলাম যে i মানে হচ্ছে 0 1 সরি 0 বলতেছি 1 0 0 1 1 0 1 0 0 1, এটা হচ্ছে আমাদের i2 অথবা i3, যেটা আমরা বলতেছিলাম যে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা হচ্ছে আমাদের অবেদঘাতী। তো কোন একটা বর্গ ম্যাট্রিক্স এ কে তখনই আমরা অবেদঘাতী বলবো যদি a স্কয়ার ইকুয়ালস টু i হয়। ওকে, এরপর যদি আমরা আসি অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তো অনুবন্ধী কথাটার সাথে আমরা এখনো পরিচিত হইনি, তবে হব ম্যাথ সেকেন্ড পার্টে গিয়ে। তো মেইনলি অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসতেছে কোথা থেকে জানো? অনুবন্ধী ম্যাট্রিক্সটা আসতেছে হচ্ছে আমাদের জটিল ম্যাট্রিক্স থেকে, জটিল ম্যাট্রিক্স থেকে। ওকে, তো এখন প্রশ্ন হচ্ছে জটিল ম্যাট্রিক্স কি? তো তোমাকে যদি আমি জটিল ম্যাট্রিক্স বলি তাহলে, আচ্ছা, জটিল ম্যাট্রিক্স বলার আগে আমাদের একটু আইডিয়া থাকা দরকার হচ্ছে জটিল সংখ্যা নিয়ে। তো আমরা তো এতদিন যতগুলো ক্যালকুলেশন করে আসছি বা যত ম্যাথ করছি সবগুলো বাস্তব সংখ্যা নিয়ে করছি, বাস্তব সংখ্যা নিয়ে ক্যালকুলেশন করে আসছিলাম। কিরকম? আমরা একটা ইকুয়েশন সলভ করছি, করার পর কি পাইছিলাম? এক্স এর মান সেই 2,3 পেয়েছিলাম উৎপাদ আকারে। বাট এখন যখন আমরা একটু বড় হব, যখন ম্যাথ সেকেন্ড পার্ট পড়বো, তখন দেখবা যে আসলে একটা সমীকরণকে সমাধান করার পর শুধু বাস্তব মূল্য পাওয়া যায় না, তার অবাস্তব মূল্য পাওয়া যায়, এবং সেই অবাস্তব মূলগুলো হয় এরকমের a প্লাস বি আই ফরম্যাটের, a প্লাস বি আই ফরম্যাটের, যেখানে এ বি হচ্ছে আমাদের যে কোনো বাস্তব সংখ্যা, এ বি হচ্ছে যে কোনো বাস্তব সংখ্যা, কিন্তু এই যে আইটা দেখতেছো এখানে, এই আইটাকে বলা হয় হচ্ছে কাল্পনিক সংখ্যা। ওকে, তো এটা নিয়ে বেশি কথা না বলি, আমরা জাস্ট এতটুকু মনে রাখো যে এ প্লাস বিআই যে ফরম্যাট, এ প্লাস বিআই যে ফরম্যাট, এটা হচ্ছে আমাদের জটিল সংখ্যার ফরম্যাট, জটিল সংখ্যার ফরম্যাট। ওকে, তো তাই যদি হয় তাহলে এখন এই জটিল সংখ্যার ফরম্যাট থেকে মেইনলি আমাদের চলে আসতেছে হচ্ছে অনুবন্ধী সংখ্যা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে জটিল ম্যাট্রিক্স, তো জটিল ম্যাট্রিক্স তাহলে কি হবে? জটিল ম্যাট্রিক্সের সংখ্যা যদি আমি তোমাকে একটু বলতে চাই তাহলে জটিল ম্যাট্রিক্স হচ্ছে ওই টাইপের ম্যাট্রিক্স যার ভুক্তিগুলো হয় জটিল সংখ্যা, যার ভুক্তিগুলো কি হয়? জটিল সংখ্যা। আচ্ছা, তো এগুলো পুরোটা বিষয় দিই। তো যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের কাছে একটা জটিল ম্যাট্রিক্স দেয়া আছে। তো জটিল ম্যাট্রিক্স দেখতে আসলে এরকম হবে 1 প্লাস i 2 3 4 প্লাস 2i। তো এই যে ম্যাট্রিক্সটা তুমি দেখতেছো না, এখানে দেখো আমাদের আই ইনক্লুড আছে বা আই লেখা আছে, ওই কারণে আমরা এটাকে বলবো কি? জটিল ম্যাট্রিক্স। তো যেখানে আমরা কোন একটা সংখ্যাকে, যেখানে আমরা কোন একটা ম্যাট্রিক্সের ভুক্তিকে আই সহ লেখা দেখব, সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স, জটিল ম্যাট্রিক্স, সেটাকে আমরা বলবো হচ্ছে জটিল ম্যাট্রিক্স। এবং এই জটিল ম্যাট্রিক্স থেকে আমাদের চলে আসে হচ্ছে, এই জটিল ম্যাট্রিক্স থেকে আমাদের চলে আসে অনুবন্ধী ম্যাট্রিক্স। ওকে, তো অনুবন্ধী ম্যাট্রিক্সের সংখ্যা যদি আমি তোমাকে বলি, দেখো কি লেখা আছে যে কোনো ম্যাট্রিক্সের ভুক্তি জটিল সংখ্যা হলে প্রত্যেক জটিল সংখ্যার স্থলে তার অনুবন্ধী জটিল সংখ্যা বসিয়ে যে ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে অনুবন্ধী ম্যাট্রিক্স বলে। তো একটু বেশি বলা হয়ে গেছে আসলে। প্রথমত জটিল সংখ্যা কি আমরা দেখলাম যে a প্লাস বিআই, যেখানে a b হচ্ছে বাস্তব সংখ্যা, এটাকে আমরা বলবো জটিল সংখ্যা। এখন প্রশ্ন হচ্ছে জটিল সংখ্যার স্থলে যে আমরা অনুবন্ধী সংখ্যা বসাবো, তো অনুবন্ধী সংখ্যাটা আবার কি ভাই? তো দেখো অনুবন্ধী সংখ্যাটা হচ্ছে এইটা, মনে করো তোমার কাছে একটি নাম্বার আছে, মিন্স জটিল সংখ্যা আছে a প্লাস বিআই। তো এটা তুমি যদি অনুবন্ধী বানাইতে চাও তাহলে তুমি কি করবা? এই যে জটিল সংখ্যার সামনে যে চিহ্নটা আছে না, জটিল সংখ্যা বা কাল্পনিক সংখ্যার সামনে যে চিহ্নটা, তো এই যে এতটুকু কিন্তু আমাদের কাল্পনিক সংখ্যা, মানে এই পুরো সংখ্যার মাঝে বিআই যে যতটুকু
বা আই রিলেটেড যতটুকু সেটা হচ্ছে আমাদের কি কাল্পনিক সংখ্যা। তো আমরা জটিল সংখ্যার যখন অনুবন্ধী বের করব তখন আমরা কি করব, এই যে কাল্পনিক যে পার্টটুকু আছে সেটার সামনে যে চিহ্ন আছে সেই চিহ্নটাকে পরিবর্তন করে দেব। ওকে, তো এখানে আমাদের a প্লাস বি আই ছিল, আমরা করবো কি a মাইনাস বি আই। তো মনে করো যদি a 2 প্লাস আই থাকে তাহলে আমরা কিভাবে করব, 2 মাইনাস আই করব। তো যদি আমাদের এরকম থাকে মাইনাস 2 মাইনাস আই, তাহলে আমরা কি করব, 2 প্লাস আই করব? অবশ্যই না। কেন? কারণ এই যে একটু আগে বললাম যে অনুবন্ধী ফর্মেট সাজানোর জন্য আমরা কাল্পনিক পোর্শনের বা কাল্পনিক পার্টের জটিল সংখ্যার কাল্পনিক যে অংশটুকু সেইটার চিহ্নের পরিবর্তন ঘটাবো। মানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস করব, যদি মাইনাস থাকে তাহলে প্লাস করব। ওকে, তো তাই এটা যদি হয় তাহলে দেখো, মনে করো যে হচ্ছে তোমার কাছে একটি ম্যাট্রিক্স দেয়া আছে এবার, যেটা হচ্ছে অবশ্যই একটি জটিল ম্যাট্রিক্স এ, একটি জটিল ম্যাট্রিক্স যেটার মান দেয়া আছে 3 প্লাস 4i দেন 9 5 মাইনাস i সে। তো এটা যদি তোমাকে আমি বলি যে অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, তাহলে কিভাবে করবা? দেখো, এটার অনুবন্ধী ম্যাট্রিক্স হবে এরকম। প্রথমত দেখো 3 কিন্তু একটি বাস্তব সংখ্যা, তো এটাকে তুমি চেঞ্জ করতে পারবে না, 3 থাকবে। কিন্তু যখন তুমি 3 প্লাস 4 হয়ে যাচ্ছ, তো এটা একটি অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা, এবং এটার আমরা কোনটুকু চেঞ্জ করব, এটার আমরা কাল্পনিক পার্টের চিহ্নটুকু চেঞ্জ করব। তো কাল্পনিক পার্টের চিহ্ন ছিল আমাদের প্লাস, আমরা করে দিব হচ্ছে মাইনাস। সেম ভাবে 9 একটি বাস্তব সংখ্যা, নো চেঞ্জ, এবং এইখানে আমাদের আই হচ্ছে কাল্পনিক পার্ট যার চিহ্ন হচ্ছে মাইনাস আছে, তো আমরা প্লাস করে দিব। এবং এই যে ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম চিহ্নের পরিবর্তনের মাধ্যমে, এটাকে আমরা বলবো হচ্ছে এ এর অনুবন্ধী ম্যাট্রিক্স। এবং এর যে এই যে অনুবন্ধী ম্যাট্রিক্স এর কথা বলতেছি, তো সেটাকে আমরা প্রকাশ করবো এভাবে, এ এর মাথায় এইভাবে একটা বার দিই। ওকে, এর মাথায় যদি আমরা এইভাবে একটি বার দিই তাহলে এটা প্রকাশ করবে হচ্ছে এর অনুবন্ধী ম্যাট্রিক্স। যেমন এখানে আমার এক্সাম্পলটা হচ্ছে এটা, এখানে আমার এক্সাম্পলটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তো এটা ছিল আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্সের কনসেপ্ট, যে আমাদের একটা ম্যাট্রিক্স যদি প্রথমত জটিল সংখ্যা নিয়ে গঠিত হয় তাহলে আমরা কি করব, যেখানে যেখানে জটিল সংখ্যা আছে ওইখানে ওই জটিল সংখ্যার পরিবর্তে অনুবন্ধী জটিল সংখ্যা বসাবো। এখন অনুবন্ধী জটিল সংখ্যা কি? অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে কাল্পনিক পার্ট নিয়ে গঠিত একটা সংখ্যা, যেখানে কাল্পনিক পার্টকে আমরা প্রকাশ করব আই দ্বারা। তো অনুবন্ধী জটিল সংখ্যা যখন আমরা বানাবো তখন ওই যে আয়ের যে সাইনটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিব। যেমন এইখানে আমাদের আয়ের সাইন ছিল প্লাস, তো মাইনাস করে দিছি। আয়ের সাথে কি আছে ওটা দেখার বিষয় নেই, তোমার কাছে আই আছে, তো তুমি হচ্ছে আয়ের যে সাইনটা আছে ওটাকে জাস্ট চেঞ্জ করে দিবা, তাহলে তুমি অনুবন্ধী ম্যাট্রিক্স পাবা। ওকে, তো এটা ছিল আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স। আচ্ছা, তারপর দেখো, ওকে, তো এখন এই যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা আমরা পড়লাম, এই সংজ্ঞার বা এই জ্ঞানের উপর ভিত্তি করে আমরা নতুন আরো দুইটা ম্যাট্রিক্সের সাথে পরিচিত হব। প্রথম যে ম্যাট্রিক্সটা আমরা বলতেছি সেটার নাম কি দেখতে পাচ্ছ তোমরা, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তো হার্মিশিয়ান ম্যাট্রিক্সের সংখ্যা যদি আমরা একটু দেখি কি বলছে, দেখো, একটি বর্গ ম্যাট্রিক্স একে হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলা হবে যদি এ বার তার উপর আবার ট্রান্সপোজ ইকুয়ালস টু এ হয়। তো এটা হচ্ছে আমাদের কি লাইন, এখানে এটা হচ্ছে আমাদের কি লাইন, যে একটি ম্যাট্রিক্স বা একটি বর্গ ম্যাট্রিক্স তাকে আমরা তখনই হার্মিশিয়ান ম্যাট্রিক্স বলবো যদি হচ্ছে প্রথমত ওই ম্যাট্রিক্সের আমরা কি বের করবো, দেখো ব্র্যাকেটের কাজ আগে করতে হয়। তো ব্র্যাকেটের মাঝে বলতেছে যে ভাই আগে তুমি অনুবন্ধী ম্যাট্রিক্স বের করো, যেহেতু অনুবন্ধী ম্যাট্রিক্সকে আমরা এই যে এ বার দ্বারা প্রকাশ করতেছিলাম। তো প্রথমত আমাদের কাছে একটা জটিল ম্যাট্রিক্স থাকবে, সেটার অনুবন্ধী ম্যাট্রিক্স করব, দেন আমরা কি করব, এই যে দেখো পাওয়ার আবার টি আছে, তার মধ্যে এটার আমরা ট্রান্সপোজ করব, করার পর সেটা যদি আমাদের মূল ম্যাট্রিক্সের সমান হয়, মূল ম্যাট্রিক্স আমাদের কি ছিল এ, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আর যদি হচ্ছে উল্টা কিছু হয়, যেমন যদি চিহ্নের পরিবর্তন হয়ে যায়, যেমন মনে করো যে আমরা হচ্ছে একটা ম্যাট্রিক্সকে প্রথমত অনুবন্ধী করলাম,
করার পর সেটা ট্রান্সপোজ বের করলাম, করার পর আমাদের পাওয়ার কথা ছিল এ, বাট আমরা পাইলাম হচ্ছে মাইনাস এ। তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তখন সেই ম্যাট্রিক্সকে আমরা কি বলবো ভাই? তখন সেই ম্যাট্রিক্সকে আমরা বলবো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ওকে, তো এই ছিল আমাদের হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, যেটা আমরা বুঝলাম বা শিখলাম আর কি, কার উপর ভিত্তি করে? অনুবন্ধী ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে। ওকে, এরপর যদি আমরা সামনে যাই, দেখো এরপর আমাদের আছে হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। ওকে, পর্যাবৃত্ত ম্যাট্রিক্স। তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্স পড়ার আগে আমাদের হচ্ছে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বা পর্যাবৃত্ত কথাটার অর্থ একটু বুঝো। তো পর্যাবৃত্ত মানে হচ্ছে ও একটা নির্দিষ্ট সময় পর পর একই পজিশনে ফিরে আসে। একটা নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরে একই জায়গায় ফিরে আসে। কথাটা কেমন? তুমি তোমার যে হাত ঘড়ি আছে ওইখানে তাকাও, তো হাত ঘড়িতে তুমি দেখতে পাবা যে হচ্ছে এখানে তোমার 12টার কাঁটা আছে, তো তোমার যে সেকেন্ডের কাঁটা আছে না, ও হচ্ছে কি করে, এইভাবে ঘুরে একই দিক বরাবর কিন্তু ঘুরে, এই বরাবর ঘুরে। ও কিন্তু কখনো এই বরাবর ঘুরে না, সরি, ও কিন্তু কখনো এই বরাবর ঘুরে না। ওকে, যে কোনো একদিকে ঘুরে। তো ও কি করে, প্রত্যেকবার একই দিক থেকে ঘুরে বারবার বারবার হচ্ছে কি, এই যে তোমার এখানে যে 12টার কাঁটা আছে ওটাকে অতিক্রম করে, তাই না? তার মানে এ হচ্ছে একটা পর্যাবৃত্ত একটা কাজ করতেছে, এবং যেহেতু ও একটা গতি সম্পন্ন করতেছে, ওই কারণে এটাকে আমরা বলি হচ্ছে পর্যাবৃত্ত গতি, যেটা নিয়ে তোমাদের ভাইয়া তোমাদেরকে পড়াবে। ফিজিক্সের চ্যাপ্টার আছে পর্যাবৃত্ত গতি নিয়ে, তো সেইখানে তোমরা বিস্তারিত জানবা। তো আপাতত হচ্ছে এতটুকু ক্লিয়ার থাকো যে যদি কোনো একটা বস্তু বা কোনো একটা বস্তু বৃত্তাকার পথে ঘোরে এবং কি করে একটা নির্দিষ্ট সময় পর পর একটি কণাকে একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। বাট পর্যাবৃত্ত ম্যাট্রিক্স তাহলে কি? ওকে, তো পর্যাবৃত্ত ম্যাট্রিক্সটাকে বোঝার জন্য আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই। তাও কি বলছে যে এ বর্গ ম্যাট্রিক্সকে আমরা তখনই পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলবো যদি যদি এটা হয় এ এর পাওয়ার p+1 ইকুয়ালস টু এ হয়, যেখানে p কে বলা হচ্ছে পর্যায়কাল। ওকে, যেমন হচ্ছে পর্যাবৃত্ত গতির অধ্যায়ে পড়ার সময় তোমরা দেখবা যে যে সময় পর পর কোন একটা কণা একই দিক থেকে একটা বিন্দুকে বারবার অতিক্রম করতেছে, সেটাকে আমরা বলি হচ্ছে পর্যায়কাল, এবং সেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে এখানে টি দ্বারা। সেম ভাবে এইখানেও আমাদের হচ্ছে একটা ম্যাট্রিক্সকে আমরা তখনই পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলবো যখন আমাদের ওই ম্যাট্রিক্সটা এই যে কন্ডিশন এইটাকে ফুলফিল করবে। কন্ডিশনটা কি? a টু দি পাওয়ার p+1 ইকুয়ালস টু a হবে, এবং যদি এরকম কন্ডিশনটা ফুলফিল করে তাহলে এই যে p এর যে মানটা এখানে আছে p, এই মানটাকে আমরা বলবো হচ্ছে ওই ম্যাট্রিক্সের পর্যায়বৃত্ত পর্যায়কাল, ওই ম্যাট্রিক্সের পর্যায়কাল বলবো। ওকে, তো এটা নিয়ে আমরা হচ্ছে ম্যাথে বিস্তারিত আলোচনা করবো। জাস্ট হচ্ছে আলোচনা করবো বলতে আর কি দেখবো, তোমরা জাস্ট সংখ্যাটা রাখো যে একটা ম্যাট্রিক্সকে পর্যাবৃত্ত ম্যাট্রিক্স বলা হবে যদি সে হচ্ছে এই কন্ডিশনটাকে ফুলফিল করে, এই কন্ডিশনটাকে ফুলফিল করে। ওকে, দেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এরপর আমাদের লাস্ট আমরা যে টপিকটা করবো ম্যাট্রিক্সের প্রকারভেদের মাঝে, অ্যাকচুয়ালি এটা ম্যাট্রিক্সের প্রকারভেদের মাঝে পড়ে না, তবে আমরা একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী। ওকে, তো বহুপদী কথাটার আসলে অর্থ কি? বহুপদী মানে হচ্ছে অনেকগুলো পদ থাকে। ম্যাট্রিক্সের বহুপদী মানে হচ্ছে একাধিক ম্যাট্রিক্স থাকবে। যেমন মনে করো যে আমরা ওই যে বীজগাণিতিক রাশিতে পড়ে আসছিলাম যে ফাংশন অফ এক্স ইকুয়ালস টু সে 4x³ প্লাস 3x স্কোয়ার প্লাস 11x প্লাস 4। এটা হচ্ছে আমাদের কি একটি বহুপদী ছিল বা বীজগাণিতিক রাশি তোমরা করছো, বাট যেহেতু আমরা এখন একটু বড় হয়েছি তো এটার নাম আমরা পড়বো বহুপদী। সামনে গিয়ে দেখবা। তো এক্স্যাক্টলি ম্যাট্রিক্সের বহুপদী বলতেও এটাই বোঝাচ্ছে। জাস্ট কি হবে, এখানে যে এক্সটা আছে এখানে আমরা কি করবো, ম্যাট্রিক্স বসাই দিব। তো মনে করো যে হচ্ছে ম্যাট্রিক্সের বহুপদী তোমাকে দেয়া আছে, তো এটা নিয়ে এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমরা মেবি অ্যাডমিশন কোশ্চেন গুলো সলভ করবো, দেখবা। তো দেখো তোমার ম্যাট্রিক্সের বহুপদী এভাবে যদি বলা থাকে যে একটা ম্যাট্রিক্স দেয়া আছে এই, মনে করো একটা ম্যাট্রিক্স, তো সেটা যদি আমরা বহুপদী সাজাইতে চাই তাহলে এভাবে সাজাবো। বহু কি বলে ম্যাট্রিক্সের বহুপদী বা ফাংশন অফ এ আকারে। এইখানে থাকবে তোমার p নট ইন্টু a টু দি পাওয়ার n
প্লাস এখানে থাকবে p1 a টু দি পাওয়ার n মাইনাস 1, p2 a টু দি পাওয়ার n মাইনাস 2, এবং এভাবে লাস্টের পদটা আমাদের থাকবে কি pn। ওকে, তো ম্যাট্রিক্সের বহুপদী নিয়ে আসলে বিস্তারিত কথা বলার জায়গা এটা না, কারণ জাস্ট আমরা শুরু করতেছি ম্যাট্রিক্স। তো এই ছিল আমাদের ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা। আশা করি ক্লাসটি তোমাদের সকলেরই ভালো লাগবে, এবং তোমাদের সকলের প্রতি আমাদের দেওয়া থাকবে যে আমাদের যে ইভিএম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ার সেই ফ্যামিলির সদস্য হয়ে যাও, এবং তোমাদের বন্ধু বান্ধবদেরকে ইনভাইট করতে ভুলিও না। তো দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে। খোদা হাফেজ।